শুভেচ্ছা বাঙালিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করলেন, দেশে বাজল নির্বাচনী ঘণ্টা। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য মধ্যম, সর্বাধিক বৈষম্য দক্ষিণ আফ্রিকায়। জুলাই হত্যা মামলায় আবারও জালিয়াতির গন্ধ, ভাইয়ের সম্পদ গ্রাস করতে তাকে বানানো হয়েছে জুলাই শহীদ। অব্যাহতি পাচ্ছেন শেখ হাসিনা সহ অন্যরা। ইউএনএনএইচসিআর জানালো, গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত দেশে প্রবেশ করেছে 1,40,000 রোহিঙ্গা। শুধু নভেম্বরেই 2,300। গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদ একদিন পার হলেও উদ্ধার হয়নি, গর্ত খুঁড়েও সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত হবে মনোনয়ন বাছাই। 11 জানুয়ারি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপিল করার জন্য নির্ধারণ করেছে কমিশন। 12 থেকে 18 জানুয়ারি হবে আপিল নিষ্পত্তি। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে প্রতীকীয় বরাদ্দ করবে কমিশন। 10 ফেব্রুয়ারি সকাল 7:30 অর্থাৎ ভোট গ্রহণের 48 ঘন্টা আগে শেষ হবে নির্বাচনী প্রচারণা। সিইসি আশা করেন এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম নির্বাচন হতে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এটি প্রথম নির্বাচন যেখানে সাধারণ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ একই দিনে হতে চলেছে। বাংলাদেশের 1% মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের 24%, আর মোট জাতীয় আয়ের 16% রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন তার উপর বৈশ্বিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায় বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি। প্যারিস ভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে। এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত ঊর্ধ্ব পর্যায়ের। মাত্র 10% ধনী মানুষের কাছে মোট সম্পদের 75% রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ। আয় বৈষম্য দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া, সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান 25তম। ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়েও বেশি। ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে বিশ্বের 40টি দেশের বৈষম্যের চিত্র উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি 40টি দেশের ওপর আলাদা পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। আয়ের বিবেচনায় দেশের শীর্ষ 10% আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় 41% উপার্জন করে, যেখানে নিচের 50%-এর আয় মাত্র 19%। সম্পদের বণ্টনে বৈষম্য আরও অনেক বেশি। শীর্ষ 10%-এর হাতে মোট সম্পদের প্রায় 58%, আর শীর্ষ 1%-এর হাতে রয়েছে 24%। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম,
যে নাম মাথা নত করতে জানে না, রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 11ই ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শন করে সেখানকার বিমান বিধ্বংসী কামানের অবস্থা সম্পর্কে অবহিত হন। নিয়াজি বলেন, কোনো ক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানি তাদের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। এদিন জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জন্য জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব মেনে নেওয়া ভারত পাকিস্তান উভয়ের জন্যই অত্যাবশ্যক। এদিকে মেজর জেনারেল রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর আব্দুল মোতালেব মালিকের আত্মসমর্পণ প্রস্তাব জাতিসংঘ প্রতিনিধির কাছে পেশ করেন। সানডে টেলিগ্রাফ পত্রিকার এক রিপোর্টে উল্লেখ করা হয় যে মেজর জেনারেল রাও ফরমান আলী গভর্নরের পক্ষে 5টি শর্তে আত্মসমর্পণের কথা জানান। শর্তগুলো হচ্ছে: 1. পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। 2. বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কোনো লিখিত চুক্তি করবে না। 3. পশ্চিম পাকিস্তানের 1 লাখ নাগরিককে পশ্চিম পাকিস্তানে ফেরত যেতে দিতে হবে। 4. পাকিস্তানি সৈন্যদেরও পশ্চিম পাকিস্তানে যেতে দিতে হবে। 5. 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। কিন্তু ইয়াহিয়া খান এই প্রস্তাব নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানকে যুদ্ধ সহায়তা দেওয়ার দাবি জানালেন। অবশ্য প্রেসিডেন্ট নিক্সন এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে 11 ডিসেম্বর ভোর 3টা থেকে 3:30টার মধ্যে 7-8 জন সশস্ত্র আলবদর সদস্য সাংবাদিক সালাউদ্দিন হোসেনকে চামেলিবাগের বাড়ি থেকে ভোর 4টা 4:30টার দিকে পিপিআই এর প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের স্টাফ রিপোর্টার সৈয়দ নাজমুল হকের পুরনো পল্টনের বাসা থেকে ভোর 6টা থেকে 6:30টার মধ্যে দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ANM গোলাম মোস্তফাকে তার গোপীবাগের বাসা থেকে অপহরণ করে ইপিআরটিসির একটি মিনিবাস যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। প্রেস ক্লাবের ঠিক উল্টো পাশে ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের অফিস বোমা মেরে উড়িয়ে দেয় গেরিলা আবু ফজল মোহাম্মদ মানু, ফুলু, জিয়াউদ্দিন এবং মোবাশ্বের হোসেন। পাকবাহিনীর সাথে তুমুল লড়াই শেষে এদিন হিলি শত্রুমুক্ত হয়। সন্ধ্যায় মিত্রবাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী পাকঘাটির ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধের পর পাকবাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রচণ্ড যুদ্ধের পর 11ই ডিসেম্বর সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে কাদের সিদ্দিকীর কাছে আত্মসমর্পণ করে পাকবাহিনী। সম্পূর্ণভাবে মুক্ত হয় টাঙ্গাইল। এদিন সীতাকুণ্ড শত্রুমুক্ত হয়। ভারতীয় 19 পাঞ্জাব রেজিমেন্টের 2টি কোম্পানি হেলিকপ্টার যোগে নদীর অপর পারে অর্থাৎ ভৈরব প্রান্তে অবতরণ করে। ভৈরব অবরোধ অবস্থায় থাকে। জাতিসংঘের অনুরোধে বিদেশি নাগরিকদের ঢাকা ত্যাগের ব্যবস্থা করার জন্য বিমানবন্দর মেরামতের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে মিত্রবাহিনী তাদের বিমান হামলা সকালে সাময়িকভাবে স্থগিত রাখে। সন্ধ্যায় মেজর জেনারেল রাও ফরমান আলী যুদ্ধবিরতি ও পাকিস্তানিদের ঢাকা থেকে অপসারণের ব্যবস্থা করার জরুরি আবেদন জানান। ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যদিও পূর্বাঞ্চলের যুদ্ধাবস্থা খুব ভালো নয়, তারপরও আমাদের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। এদিকে ঢাকায় বিকাল 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা আইন জারি করা হয়। ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। উত্তাল সে সময়ে ওই ভাইকে নিহত দেখিয়ে করেন মামলা, তবে শেষ রক্ষা হয়নি। ওই মামলাকারী এখন নিজেই ফেঁসে যাচ্ছেন। হত্যাকাণ্ডের এ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জন। পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে 3 আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম, মূল নাম সোলাইমান সেলিম, জীবিত রয়েছেন।
এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় 221 ধারায় অভিযোগ দায়েরের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের এসআই ইনামুল ইসলাম। প্রথমে মামলার আবেদনে 41 জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখায়। মোট 42 আসামির মধ্যে 2 জনকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহত হননি। এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছেন। 3 ভাইয়ের বিরুদ্ধে তার জমি দখল করার চক্রান্ত সাজানোর অভিযোগ করে সুলাইমান সেলিম বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই, আমাকে মেরে জমি দখল করতে চায়, এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে, পরে যেন খুনের কাজটা করা সহজ হয়। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ যেন থামছেই না। গত 1 মাসেই দেশে নতুন করে আরও 2738 জন রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। 11 ডিসেম্বর সংস্থাটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানানো হয় 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত 1 বছরে বাংলাদেশে নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 1,39,378 জনে। গত অক্টোবর পর্যন্ত 11 মাসে এই সংখ্যা ছিল 1,36,640। সেপ্টেম্বরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল 1,33,651 জন, অর্থাৎ নভেম্বর পর্যন্ত 3 মাসে ধারাবাহিকভাবে আগমন বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে 11,73,171 জন রোহিঙ্গাকে চিহ্নিত করা গেছে। UNHCR জানায় 2017 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত 9,94,937 জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রয়োজনে বৈধভাবে মুঠোফোনে আড়ি পাততে নতুন একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025-এ। আড়ি পাততে হলে আগে থেকে অনুমোদন পাওয়া সংস্থাকে এই প্ল্যাটফর্মে অনুরোধ জানাতে হবে। আদালত বা আধা বিচারিক কাউন্সিলের অনুমোদন পেলে তবেই সংশ্লিষ্ট সংস্থা আড়ি পাততে পারবে। তবে কোনোভাবেই রাজনৈতিক কারণে দমন পীড়নের উদ্দেশ্যে কোনো সংস্থা আড়ি পাততে পারবে না। আর আড়ি পাতা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর এ সংক্রান্ত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তাবও অধ্যাদেশে করা হয়েছে। অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উঠতে পারে। কারিগরি প্ল্যাটফর্মটির নাম প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় আইনানুগ ইন্টার রেসপন্স সাপোর্ট প্ল্যাটফর্ম CLISP। প্রস্তাব অনুযায়ী প্ল্যাটফর্মটির পরিচালনা পদ্ধতি, জনবল ও সাংগঠনিক কাঠামো ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আওতায় থাকবে টেলিযোগাযোগ সেবা, ভয়েস কল, বার্তা, ইন্টারনেট ট্রাফিক, সিগন্যালিং, কল ডিটেইল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল ডেটা রেকর্ড, ডিজিটাল লেনদেন সংক্রান্ত তথ্য উপাত্ত। যশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়া 2 বছর বয়সী শিশুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 18 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাজিদ নামের শিশুটিকে উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে 10 ডিসেম্বর বুধবার দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ঘটনাস্থলে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে শিশু সাজিদ মায়ের সাথে হেঁটে ওই স্থান দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় বলে জানা যায়। শিশুটির মা রুনা খাতুন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, 2 ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত মূল গর্তের পাশে 35 ফিট গভীরে গিয়ে মাটি কেটেও শিশুটিকে না পাওয়ায় আরও অতিরিক্ত 5 ফিট পর্যন্ত মাটি খনন করার সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিস। জাতীয় সাংবাদিকরা জানিয়েছেন, এখন 40 ফুটের বেশি গভীর পর্যন্ত মাটি খনন করার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি জানায় যুব অধিকার পরিষদ। 11 ডিসেম্বর সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে। এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ মাহফুজ আলমের 17 মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে। মাহফুজ আলমের পিএস এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারি ক্ষমতায় আসে সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন এক ভিসা কর্মসূচি চালু করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্প গোল্ড ভিসা নামে এই বিশেষ ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও বিষয়টি নিশ্চিত করেন তিনি। ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর। ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। মার্কিন নাগরিকত্ব অর্জনের সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, এই ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিদের trumpcard.government ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। সেখানে পাওয়া আবেদন ফর্ম পূরণ করে দেওয়ার সময় দিতে হবে $15,000। আবেদন যাচাই শেষে আবেদনকারীকে জানানো হবে পরবর্তী ধাপের কথা। আর সেই ধাপে ভিসার জন্য চাঁদা বা উপহার হিসেবে দিতে হবে আরও $10 লাখ। ওয়েবসাইটটিতে এ অর্থকে সরাসরি গিফট হিসেবে উল্লেখ করা হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। 10 ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, 9 ডিসেম্বর ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় 478টি, বেইতার ইল্লত এলাকায় 230টি এবং গিভাত জেএভ এলাকায় 56টি, সব মিলিয়ে 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে এক আয়োজনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প একথা জানান। এ সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাঙ্কার জব্দ করা হয়েছে, বেশ বড় একটা ট্যাঙ্কার। আসলে জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এই নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্বালানি তেলবাহী ওই ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেন এমন 3 জন মার্কিন কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স একথা জানিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সুদ হার কমিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ ফেড। উত্তেজনাপূর্ণ ও দ্বিধা বিভক্তি দুদিনের বৈঠকের পর গতকাল 25 বেসিস পয়েন্ট সুদ হার কমানোর সিদ্ধান্ত নেয় মার্কিন আর্থিক খাতের নীতি নির্ধারণকারী সংস্থাটি। বৈঠকে উত্তেজনার কেন্দ্রে ছিল 2টি বিষয়। সুদহার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুর্বল শ্রমবাজার ও তুলনামূলক উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে তা নিয়ে বিতর্ক হয়। এতে বাজার প্রত্যাশা অনুসারে ফেডের সুদহার কমে এসেছে 3.5 থেকে 3.75% সীমায়। এ নিয়ে চলতি বছর পরপর তৃতীয়বার সুদহার কমল যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়েছে এবং নতুন কর্মসংস্থান কমেছে। এতে চাকরির বাজারে নিম্নমুখী ঝুঁকি বাড়ায় সুদহার কমানোর পক্ষে ছিলেন নীতি নির্ধারকের একটি অংশ। অন্যদিকে
মূল্যস্ফীতি ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা উচ্চ স্তরে থাকায় সুদ হার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন কেউ কেউ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রিয়া সংবাদ। মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। 11 ডিসেম্বর দুপুর 12টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। গতকাল পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। আসিফের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের স্লোগান দিতে থাকেন তারা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনে রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কোনো ধরনের ব্যানার ছাড়াই তারা মিছিল করেন। কেন তারা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, এটা আমাদের জনতার দাবি, বিসিবির এই দুর্নীতি আমরা মানি না। তারা কারা জানতে চাইলে স্থানীয় সাধারণ জনগণ বলে দাবি করেন। কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাদের দাবি কি জানতে চাইলে তারা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তারা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।